দর্শক সভা সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোর্শেদ শফিউল হাসান। স্যার, আপনাকে স্বাগত সভা সংলাপে। আমি ব্যক্তিগতভাবে ওইভাবে জিজ্ঞাসা না করে যদি বলি যে আপনি কেমন আছেন, না বলে আমরা কেমন আছি জানতে চাই। না, প্রশ্নটাই তো মোটামুটি উত্তর দেওয়া কঠিন বলে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। ভালো বলবো না মন্দ বলবো? একটা আমাদের বাংলা ভাষার শব্দ আছে, বহুকাল ধরে ব্যবহার করে আসছি, মোটামুটি বলি। আচ্ছা, মোটামুটি আছে, মানে নাতিশীতোষ্ণ অবস্থা। সেটা আবহাওয়ার দিক থেকে তাই, কিন্তু নাতিশীতোষ্ণ তো না আসলে। উদ্বেগ উৎকণ্ঠা নানা রকম আছে, প্রতিদিনই নতুন নতুন উদ্বেগের সম্মুখীন হচ্ছি। উৎকণ্ঠা গ্রাস করে আছে আমাদের সবাইকে, যেভাবে ব্যাখ্যা করি ব্যাপারগুলোকে। অবস্থাটাকে স্বাভাবিক বলা তো তার মানে আমরা সবসময় একটু ওই জায়গাটায় থাকতে চাই কিনা, মানে প্রায় অনেককে জিজ্ঞাসা করা হলে বলা হয় যে কেমন আছেন, কেউ কেউ ভেবে চিন্তা মানে ভাবনা চিন্তা না করে বলে ভালো আছে, আবার অনেকে একটু ভেবে নিয়ে বলে মোটামুটি আছে। এই মোটামুটি থাকতে চাই আমরা, এটা একটা মানে কৌশলগত না, কৌশলগত একটা উপদেশ আছে নৈতিকতার দিক থেকেও, যে আমি যে যাতেই থাকি আমি সন্তুষ্টি প্রকাশ করব। হ্যাঁ, আমাকে যদি আপনি জিজ্ঞেস করতেন যে আমি কেমন আছি, হয়তো আমার বলা উচিত আমি ভালো আছি, কিন্তু আমরা যখন তখন আমি ভালো আছি এই দায়িত্বটা আমি নিতে পারি না। এখন আমি যদি ঘরে বসে থাকি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, নিশ্চয়ই আমি ভালো আছি। কিন্তু আমি যখন বেরোচ্ছি, আমি যখন খবরের কাগজ পড়ছি, আমি যখন টেলিভিশন দেখছি, আমি যখন আমার নিজের হয়তো ঘাড়ের উপরে কোনো বিপদ এসে পড়েনি, অন্যদের বিপদের কথা জানছি, তখন আমি ভালো আছি বলাটা স্বার্থপরতাও এবং মিথ্যা বলাও। আমাদের লক্ষ্য কি মোটামুটি থাকা? আমরা সবসময় মোটামুটি থাকলে ভাবি যেটা স্বস্তিতে আছে। না, বোধহয় মোটামুটি থাকা না, মোটামুটি থাকা এটা বলে মনে হয় না, অন্তত এই সময়ে না। আচ্ছা, এই সময়ে না। আমরা একসময় বলতাম, আমাদের জীবনে আদর্শ হিসাবে বলতাম, আমি বোধহয় এই অনুষ্ঠানে একদিন বলেছি, আমাদের শিক্ষকদের বলতে শুনতাম, শিক্ষকদের ক্ষেত্রে দেখতাম, সমাজে অনেক মান্যগণ্য লোককে দেখতাম, যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সাধারণ জীবনযাপন করা এবং চিন্তা ভাবনাটা অনেক উচ্চ হোক। কিন্তু এখন প্লেন লিভিংকে কেউ ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করে না, বা ওইটাকে আদর্শ হিসাবে মনে করে না, এবং ভাবেও হয়তো যে প্লেন লিভিং এর মধ্যে হাই থিঙ্কিং সম্ভব না। হ্যাঁ, অসাধারণ থেকে অসাধারণ ভাবতে হবে, এটাই এখনকার। এবং ভোগবাদ তো শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীকে ভোগবাদ গ্রাস করেছে। এখন ভোগবাদের মধ্যে তো দুই রকম জিনিস আছে, একটা হচ্ছে বস্তুগত ভোগ, আর হচ্ছে চিন্তার ভোগ, ভাবনার ভোগ। না, এটা তো বস্তু আর চিন্তাটা আলাদা না, বস্তুটাই বাস্তবতা থেকেই চিন্তা আসে। আবার মানুষ যে চিন্তা করবে সেটাই তার কর্মের ক্ষেত্রে, তার বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিফলিত হয়। এটা পরস্পর সম্পর্ক আছে, এটা তো আসলে ওইভাবে না। সমাজে যদি ভোগবাদ রাজত্ব করে, তাহলে খুব কম লোকের পক্ষেই, সন্ন্যাসী তো আর সবাই হতে পারে না, বা এবং সন্ন্যাসীরাও তখন এক ধরনের ফকির সন্ন্যাসী, তারা এক ধরনের ভোগবাদী সন্ন্যাসী গ্রহণ করে তারা। হ্যাঁ, কারণ তার যারা শিষ্য সামন্ত, তারা সবাই তো ভোগবাদ থেকে বেরিয়ে উপঢৌকন দিবে, ভোগ দিবে। হ্যাঁ, সেটাই হতে হয় আর কি। এবং তার আধুনিক হতে হলে এখনকার গুরু, এখনকার মানে বাউলকেও কিন্তু মাইক্রোফোন দাঁড়িয়ে সামনে সে গান গায়। হ্যাঁ, তাকেও অনেক কিছু ভাবতে হয়, তার গানটা ইউটিউবে যাচ্ছে, সে জানতে পারে, টেলিভিশন প্রোগ্রাম করে, তারও মানে ক্যামেরার ভাষা বুঝতে হয়। তো সে ঢাকায় আসে, বিভিন্ন উৎসব ফেস্টিভ্যাল সে অংশগ্রহণ করে, কাজে তাকে তো না বুঝে উপায় নেই, তার না বুঝে উপায় নেই। আমি সমর্থন করছি না, কিন্তু এই বাস্তবতাটাকে সবাই কোনো না কোনো ব্যাখ্যা দিয়ে মেনে নিচ্ছে। কাজে আজকে যদি কাউকে ভোগবাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, বা ভোগবাদকে যদি সে ক্ষতিকর মনে করে, তাহলে তাকে এই ভোগবাদেরকে এড়িয়ে কিভাবে জীবনযাপন করা যায়, সার্থক জীবনযাপন করা যায়, সফল জীবনযাপন করা যায়, তার একটা উপায় খুঁজে বের করতে হবে। সেই উদ্ভাবনের কাজটা বোধহয় এই মুহূর্তে করতে হবে। আপনি যেটা বলেন যে সাধারণ জীবন যাপন করা, সেটা খুব লোকসানের। হ্যাঁ, আমি হয়তো সিদ্ধান্ত নিলাম আমি করব, কিন্তু আমি তো একা না, আমি তো সমাজের একজন মানুষ, আমার পরিবার আছে, আমার সহকর্মী আছে, আমার আত্মীয়স্বজন আছে, তাদের জীবন তো আমাকে প্রতিফলিত করে। আমার সন্তানকে আমি বঞ্চিত করতে পারি না, তারা তখন আমাকে বলবে যে আমি তাকে বঞ্চিত করছি, অন্য যেটা পারছে আমি কেন করছি না বা করতে দিচ্ছি না। হ্যাঁ, এটা এখন মেনেও নেবে না হয়তো অনেকে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হল যে আমি সেদিন ভাবছিলাম যে আমাদের স্কুল কলেজে পিকনিক হতো। হ্যাঁ, আমি অনেক পিকনিকে যেতে পারিনি, আমার বাবা হয়তো সামর্থ্য ছিল না, বাবা যেতে দেননি, আমি মেনেই নিয়েছি সেটা। এখন তো ওইভাবে স্কুল কলেজে পিকনিক হয়, একটু এরকম হয় না, ক্লাস পার্টি হয়, পরীক্ষার পরে ছেলেমেয়েরা নিজেরাই গ্রুপ করে তারা চলে যাচ্ছে এক জায়গায়, এবং অনেক বেশি টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা যদি ঠেকাতে পারছে না সে ব্যাপারটাকে, কষ্ট করে হলেও ম্যানেজ করছে, আর অনেকে টাকা পয়সা আছেও, তারা যাচ্ছে। তারপরে এই ভোগবাদী সত্য এখন বাস্তব, বাস্তব সত্য না বলে আমরা বলতে পারি যে সত্যটা বিশ্বাসের ব্যাপার, বাস্তবটা হলো
চর্মচক্ষে দেখা যায়, প্রত্যক্ষ এটা ব্যাপার। এবং এই যে ভোগবাদের থেকে যারা নিজেকে এড়িয়ে রাখছেন তাদের অবস্থানটা কি আমাদের সমাজে এখন? এড়িয়ে রাখছেন কারা আমি জানি না, তারা কি সুযোগ রাখতে পারছেন না। কিনা? এখন কথা হলো যে একটা কথা বলা হয় যে আপনি সৎ কতখানি সৎ, আপনি কি সুযোগ পেয়ে সৎ না সুযোগ না পেয়ে সৎ? সুযোগের অভাবে সৎ। আজকের দিনে একজনকে সৎ হতে হলে এটা সত্যি কথা যে খুব অ্যাগ্রেসিভলি তাকে অনেস্ট হতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে। আপনি একটা দপ্তরে চাকরি করেন, আমার একটা জায়গা যেখানে আপনার টাকা পয়সার লেনদেন হয়, সেখানে যদি আপনি মনে করেন আপনি সৎ থাকবেন, তাহলে আপনাকে তার জন্য মূল্য দিতে হবে। হয়তো আপনাকে খুব খারাপ পোস্টিং হবে, আর অন্যরা অপরাধ করবে, আপনাকে তার ভিকটিম করবে, যেহেতু আপনি সৎ, এটা তো অন্য মানতে চাইবে না। তো এইগুলো মেনে নিয়ে সৎ হওয়া, এটা পরিবার এলাও করবে না, সমাজ এলাও করবে না, বোকা বলবে তাকে। এটা আগেও বলতো, অনেস্ট লোককে বোকা বলতো, কিন্তু তারপরেও ছিল। হ্যাঁ, একজন একটা জায়গা পর্যন্ত চলে যেতে পারলে, সততার সাহায্যে এক জায়গায় চলে যেতে পারলে তাকে সে সম্মানটা করতো। এখন সেই সম্মানটাও করে কিনা সেটা জানি না আমি। তারপরে আপনি বলতে চাচ্ছেন যারা সৎভাবে থাকতে চায়, সাধারণ মানে আমাদের সমাজ এখন সাধারণ মানুষ সৎ, এটা হলো অনেকে সুযোগ নাই, তারা অন্যরা ব্যাখ্যা করবে। তাহলে কি সমাজ কৃষকের একজন অসৎ হওয়ার কি উপায় আছে? তাকে তো চাষাবাদ করতে হয়। সে যদি ঠিক সকালবেলা যে তার হাল না ঠেলে তার ফসল হবে না, ফসল হবে সে না খেয়ে থাকবে। তাহলে এই সমাজ এখন সাধারণের জন্য নয়, তাহলে এই সমাজ ব্যবস্থা আর সাধারণের জন্য নয় না, সাধারণ তো সবাই আমরা সাধারণ। আচ্ছা, যে যাদেরকে নিয়ে আমরা কথা বললাম একটু আগে, হ্যাঁ, তাও তো সাধারণই দাবি করে। অসাধারণ কে? দাবিদার। হ্যাঁ, যে অসাধারণ কে, যে অসাধারণ কোনো কাজ করে, অসাধারণ কোনো অবদান রাখে, তার মধ্যে অসাধারণ কোনো গুণাবলী আমরা দেখতে পাই, তেমন লোক তো কমে আসছে, আসলে সব ক্ষেত্রে কমে আসছে। পথে ঘাটে নামলে স্যার আপনি নিশ্চয়ই দেখবেন যে বিশেষ রকম ভেপু বাজিয়ে যাচ্ছে অনেকে, বিশেষভাবে সবাই আমাদের খুব গুরুত্বপূর্ণ মানুষ হতে হবে কেন? সেটা সাধারণের সম্পর্ক না, সেটা সবাই ভিআইপি সিআইপি হতে চায়। হ্যাঁ, সে ঠিক আছে, হতে চায়। আমাদের মন্ত্রী এমপি বা ওই যারা রাষ্ট্র পরিচালনা দেয় তারা ঠিক আছে, তারপরে এখন আমরা যে কেউ না, ওটা হলো একটু দৃষ্টি আকর্ষণ করা, অন্যদের থেকে আলাদা হওয়া। আমি খুব মজা করে একটা কথা ক্লাসে বলতাম একটা উদাহরণ দিয়ে, যে যদি আজকে দেখা মানে একজন ছাত্রছাত্রী যারা দেখা, তারা দুইজন খুব ভালো বন্ধু, এবং তারা মনে করে তারা একজন অন্যের জন্য প্রাণও দিতে পারে, কিন্তু এক বন্ধু ঈদের বা পুজোর বাজার থেকে একটা খুব মানে দামি বা অন্য রকম একটা জামা কিনে আনলো বা একটা জুতো কিনে আনলো, সে খুব আনন্দের সঙ্গে এটা পরে হয়তো ঈদের পরে ক্লাসে আসছে। উদাহরণ হিসাবে এটা বলছি। যদি দেখা তার সেই বন্ধু, তার প্রিয় বন্ধুর পায়ে সেই জুতো, তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হয় না, কারণ সে আলাদা থাকতে চায়। হ্যাঁ, আমি ছাত্রদেরকে অন্য প্রসঙ্গে বলতাম যে আমরা সব ক্ষেত্রে আলাদা হতে চাই, কিন্তু পরীক্ষায় খাতা লেখার সময় কেন সবাই একরকম লিখি, সেখানে তো আলাদা হওয়া দরকার। তো এই মানুষের আলাদা হওয়ার একটা ব্যাপার, সেটা খারাপ না, এটা ভালো, কিন্তু আমি কিভাবে আলাদা হতে চাই সেটা ভালো। আমি তো অবদানের দিয়ে আলাদা হতে চাই, আমার কর্মের মধ্যে দিয়ে আলাদা হতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার মহানুভবতা দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেগুলো একরকম ব্যাপার। কিন্তু আমি প্রতাপ দেখিয়ে, প্রভাব দেখিয়ে বা মানুষকে অত্যাচার করে, হ্যাঁ, মানুষকে ভয় দেখিয়ে আলাদা হতে চাই, সেটা কাজ না, আমরা ক্ষমতা দিয়ে প্রভাব দেখাতে চাই। সেটা কাজের প্রতি এত নিষ্ক্রিয় কেন আমরা? না, কাজ তো করছি আমরা, কাজ করছি, কাজটা হলো নিজের জন্য করছি। আমি একটু মানে আবার বলি যে আমি এই যে এখানে আপনার স্টুডিওতে আসার বেশ কিছুক্ষণ আগে আমি একটা পাণ্ডুলিপি পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, খুব মূল্যবান একটা কাজ, অনেক যিনি করেছেন 20 বছর ধরে করেছেন, এবং অনেক মূল্যবান তথ্য আছে, যে তথ্যগুলো আমাদের চিন্তার মধ্যে নাড়া দিবে। আমরা অনেক কিছু জানি না বা ভুল জানি। তো সেখানে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের উপাচার্য ছিলেন আহমদ ফজলুর রহমান, এফ রহমান হল যার নামে এখন। তো আমি যে বর্ণনাটা এই পড়ে আসলাম সেটা হলো এই, যে একবার ঢাকা শহরে ইনফ্লুয়েঞ্জা দেখা দিল। তো আহমদ ফজলুর রহমান তখনকার ভিসি যিনি, তিনি মৌলভীবাজারে গিয়ে গাড়ি ভর্তি করে আনারস কিনে আনলেন, এবং প্রত্যেক সলিমুল্লাহ মুসলিম হলের প্রতি রুমে রুমে গিয়ে উনি ছেলেদেরকে আনারস খাওয়াচ্ছেন, বসে থেকে খাওয়াচ্ছেন। এবং আতাউর রহমান খানের বই থেকে উদ্ধৃতি আছে, আমাদের প্রাক্তন একসময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তার স্মৃতিকথা থেকে আছে যে তিনি শেষ পর্যন্ত, তখন হয়তো মনে করা হতো যে আনারস খেতে হবে এবং ইনফ্লুয়েঞ্জা সারাতে হলে সিগারেটও খেতে হবে, সিগারেটও দিলেন। এখন ছাত্র ভিসি বা প্রভোস্ট, তখন বোধহয় প্রভোস্ট, হ্যাঁ, তিনি তো তার সামনে তো সিগারেট খেতে অস্বস্তি বোধ করছেন, এটা তুমি সংকোচ বোধ করছো কেন, এটা তোমার ওষুধ, তুমি খাও। পরে যখন বুঝতে পারলেন যে সংকোচ বোধ করছে, দিয়ে চলে আসলাম। প্রত্যেক রুমে রুমে পরে জানা গেছে উনি আনারস এবং সিগারেট দিয়েছে। এটা নিশ্চয়ই উনি বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে টাকা নিয়েছেন কিনা আমি জানি না, বোধহয় না, তখন এরকম ছিল না। এই যে এরকম আজকে তো আমি দেখবো না, এরকম শিক্ষককে এরকম আমি দেখবো না, এরকম চিকিৎসককে আমি দেখবো না,
হ্যাঁ, নিবেদিত প্রাণ, এবং তিনি এটা কর্তব্য মনে করে করেন। এখন যদি আমি করিও, সেটাকেও আমি একটা বিজ্ঞাপনের অংশ হিসাবে করব। হ্যাঁ, যে ওটা দিয়ে আমি কিছু অর্জন করি, ওইটা একটা ব্যানার থাকবে, এটা করার পরে এটাকে মূলধন করে পরে হয়তো আমি নির্বাচনে দাঁড়াবো, জনপ্রিয়তা অর্জন করবো, ব্যাপারটা এরকম ব্যাপার দাঁড়িয়ে গেছে। সেই রকম লোকজন তো নাই। নিবেদিত আমরা শব্দটা আসলো, নিবেদিত বিষয়টা শুধুমাত্র কি এই যে টেলিভিশন বা চলচ্চিত্রে ব্যবহারের জন্য? এটা তো আসলে সমাজে ব্যবহৃত হতো যে আপনি নিবেদিত বা নিজেকে নিবেদন করেন। হ্যাঁ, ওই যে অনেকে তো নিভৃতে অনেক কাজ করে যাচ্ছে। তো আমরা যে মাঝে মাঝে কিছু সাদা মনের মানুষ আমি করলাম, তারা তো জানতো না যে কোনদিন তাদেরকে নিয়ে পত্রিকায় কভার স্টোরি হবে, কোনদিন তাদেরকে সাদা মনের মানুষ হিসাবে তাকে মানে স্বীকৃতি দেওয়া হবে, তাকে সম্মান দেওয়া হবে, বা তাকে নিয়ে ডকুমেন্টারি করা হবে, এটা কেউ কখনো জানতো না। আমি তো আপনাকে প্রায় গল্প করি, তো একটা গল্প আবার একটা বলি যে এক ভদ্রলোক, আমি এই ঢাকা শহরে একটা ব্যাংকের এক শাখায়, আমি নামটা বলছি না কারণ উনি আমাদের বন্ধুস্থানীয় পরে হয়ে গেছেন, তো উনি একটা ব্যাংকের এক শাখায় ম্যানেজার ছিলেন। তো ওই ব্যাংকে একদিন আমার সঙ্গে দেখা, আমাদের এক পুরনো জগন্নাথ কলেজ আমলের একজন সহকর্মী, তিনি এসে আমাকে বলছেন যে মোর্শেদ স্যার, হ্যাঁ আচ্ছা ওনাকে একটু সাদা মনে মানুষ করা যায় না? হ্যাঁ, ম্যানেজার সাহেবের কথা বলছেন আর কি। ওনার ধারণা যেহেতু আমি একসময় সাংবাদিকতা করতাম, লেখালেখি করি, আমি ইচ্ছে করে একটা উদ্যোগ নিলে এই কাজটা করতে পারি, ওনাকে সাদা মনের মানুষ করতে পারি। ওই ভদ্রলোক যেটা করতেন, উনি কিন্তু কোনো লেখক না, উনি অনেক লেখকদের সঙ্গে পরিচয় আছে, প্রকাশকের তার একটা বন্ধুরা আছে তার প্রকাশকদের মধ্যে, কিন্তু উনি একজন ব্যাংকেই চাকরি করেন, নিবেদিত প্রাণ। উনি যেটা করেন, যখন দেখেন কোনো একটা ডেস্কে কেউ নাই, উনি যে ওখানে বসে পড়েন, কাজে এগিয়ে দেন। পরিচয় লোকের জন্য করেন, অপরিচয় লোক মাত্রের জন্য উনি করেন। এবং উনি শেষ পর্যন্ত আমাকে একদিন মজা করে একটা গল্প বলেছিলেন যে ওনার যখন বিয়ের কথা হচ্ছে, তখন পাত্রীপক্ষ তাকে দেখতে এসেছিল। ঘটনাক্রমে ওই সময় তিনি কাউন্টারে বসা, শুনেছে যে উনি ব্যাংকের ক্যাশে বসে ম্যানেজার, হ্যাঁ, বা অফিসার পদে আছেন, ম্যানেজার তো পরে হয়েছেন। তো বলছে কি এটা তো ঠিক না, সে তো ক্যাশে বসে। হ্যাঁ, তো এটা উনি খুব সাধারণ ভাবে বললেন, সাদা মাটা উনি ওইভাবেই কাজ করেন। উনি কোনো স্বীকৃতির জন্য না, উনি লেখালেখিও করেন না, কলামও লেখেন না, আমার মতো টক শোতেও আসেন না। তিনি কিন্তু ওই ব্যাংকে কাজই করে হয়তো সারা জীবন উনি পার করে দিবেন। এরকম লোক আমাদের সমাজে কিন্তু অনেক আছে, সব পেশায় আছে, এবং তারা এরকম কোনো স্বীকৃতির জন্য করে না। তিনি মনে করেন যে এই কাজটা তার, এটাই তার কর্তব্য। আছেন বলেই তো একটা কাঠামোর মধ্যে আমরা বলি যে তাই সূর্য ওঠে, এখনো সূর্য ওঠে, হ্যাঁ প্রভাত হয়, আমরা বলি আছে। কিন্তু সেই থাকাটা যদি সমাজে মূল্যায়নটা একেবারেই কমে যায়, মূল্যায়ন বলতে আমি বলছি না যে রাষ্ট্রীয় স্বীকৃতি, পুরস্কার, পারিতোষিকের কথা বলছি না, যে সমাজে যদি তাকে ওই যে ওই লোকটি ভালো, উনি গরিব কিন্তু ভালো, এই যদি স্বীকৃতিটা যদি না থাকে, তাকে যেমন বোকা ভাবতে শুরু করে, একটা পর্যায়ে দেখা যাবে। আমি আপনার ভালো শব্দটাকে নিতে চাইছেন, লোকটি ভালো এটা না বলে বড় ভালো লোক ছিল বা বড় ভালো ছিল, এটা আমরা বলতে স্বচ্ছন্দ বোধ করি, বা এই রেওয়াজটাই আছে বলা যায়। এটা সব কালেই ছিল। আমরা পরে মরণের পরে বুঝতে পারি, হয়তো এটা বুঝতেই পারি পরে এটা হতে পারে। সবাই তো জানিয়ে ভালো হয় না, আমরা পরে বুঝতে পারি একটা কথা। তখন যদি তাকে ভালোত্ব স্বীকার করতে হয়, তো তাকে অনুসরণের করাটা ব্যাপার থাকে, অনেক সময় তার কথা শুনতে হয়, আমরা শুনতে চাই না। এখন একজন শিক্ষক ভালো, কিন্তু উনি নকল করতে নিষেধ করেন এবং খাতা কেড়ে নেন বা এক্সপেল করেন, তাকে তো ভালো বলা একটু মুশকিল। আমি ছাত্র হিসেবে আমার অস্তিত্বের প্রয়োজন এটা, তখন তাকে ভালো বলা আমার জন্য মুশকিল। চলে গেলে ওনাকে তখন বলবো যে হ্যাঁ উনি ভালো ছিলেন, ভালো শিক্ষক ছিলেন, হ্যাঁ ভালো শিক্ষক ছিলেন। এবং তখন ওই শিক্ষক তাকে বলবে না যে তোমার মুখ থেকে ভালো শুনতে চাই না, হ্যাঁ এটা বলবে না। এটা কি স্যার মানে সব সমাজেই? সব সমাজে মনে হয় এটা মরণোত্তর কালে মানুষের কাজের যথার্থ মূল্যায়ন হয়। আমরা জানি তো বিরাট অনেক বিজ্ঞানীর কথা জানি, লেখকের কথা জানি, তাদের সমকালে তাদের মূল্যায়ন হয়নি, সমকালে তো অবজ্ঞাত ছিলেন। হ্যাঁ, এটা ভালো মন্দের ব্যাপারে সে একই ব্যাপারটা হয়েছে। আর ভালোর সঙ্গে ওই জায়গায় প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব না, এবং মন্দের প্রভাব তো সবকালেই ছিল, হয়তো পার্সেন্টেজের কম বেশি সবকালেই ছিল। এখন দেখছি রাষ্ট্র হিসাবেও দেখছি, সমাজ জীবনে দেখছি যে যারা মন্দ লোক তারা প্রভাব বিস্তার করে, এবং ভালো মানুষটা একটু কোণঠাসায় থাকে। তবে কতখানি কোণঠাসা হবে, কোণঠাসা হতে হতে বিলীন হয়ে যাবে কিনা, সেই অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি। এবং একটু অভিমান হওয়া, আবার কেউ তো আছেন যে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি অভিমান নিয়ে থাকে, মানে মানুষ গুটিয়ে থাকে, অনেক অভিমান নিয়ে থাকে। অভিমান তো একটা ভালো গুণ আমি মনে করি। অভিমান মানুষকে থাকতে হয়। অভিমান মানে মানুষকে কি বলা যায়, সৃজনশীল করে। অভিমান মানুষকে সৎ থাকতে সাহায্য করে। অভিমান যদি না করে তাহলে শিক্ষক, সে আক্রোশ
এর যেটা বিকল্প হলো আক্রোশ কিংবা ঈর্ষা। হ্যাঁ, তার চেয়ে তো অভিমান ভালো। অভিমান তো অভিমান নিয়ে অনেকে জীবন থেকেও চলে গেছে। অনেক বড় বড় লেখকদের কথা আমি জানি, শিল্পীদের কথা জানি, তার অভিমান একটা অভিমান কোথাও না ছিল। হ্যাঁ, নজরুলের সেই শেষের যে বক্তৃতা, সেখানে আমরা সেই অভিমানের প্রকাশ দেখতে পারি। হ্যাঁ, তো এটা রবীন্দ্রনাথের কি কোনো অভিমান ছিল? হ্যাঁ, না, অভিমান তো ওনার ছিলই। বাঙালিদের প্রতি ওনার, উনি আমরা বাংলার তাকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে গণ্য করি, কিন্তু উনি বাঙালির ব্যাপারে তার খুব একটা আস্থা ছিল না, এবং তিনি বাঙালি যেসব বিশেষণ ব্যবহার করে গেছেন, বিশেষ করে বিদ্যাসাগর চরিত বইয়ে তিনি বিদ্যাসাগরের কথা বলতে গিয়ে বলেছেন বিদ্যাসাগর বাঙালিদের মধ্যে ব্যতিক্রম ছিলেন। তো এই বিশেষণগুলো ব্যবহার করেছেন, 6টার মতো বিশেষণ। আমরা কিছু একটা তো আমরা প্রায় উদ্ধৃত করি, যে আমরা আরম্ভ করি শেষ করি না, এগুলো বলি আমরা। এছাড়াও যে বিশেষণগুলো আছে তাতে বাঙালির প্রতি তার খুব শ্রদ্ধা ছিল, তার সমাজ, বাঙালির প্রতি তার সমাজের প্রতি খুব শ্রদ্ধা ছিল, বাঙালি সমাজের প্রতি তার খুব আস্থা বা শ্রদ্ধা ছিল, এরকম মনে হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই যে উনি অনেক সময় নোবেল প্রাইজ পুরস্কার পাওয়ার পরে তাদের সম্বর্ধনাতে দেওয়া হয়েছে, সম্বর্ধনা নেননি তিনি। হ্যাঁ, ওটা নিশ্চয়ই অভিমান থেকেই তার ওই অভিমানটা ছিল। হ্যাঁ, আমি ইতিবাচক ভাবে দেখি। আমি অভিমান ব্যাপারটাকে আমি শেষ পর্যন্ত ইতিবাচক, যেরকম অভিমানী হোক, সেটা আমি ইতিবাচক ভাবে দেখি। ওটা প্রেমের ক্ষেত্রেও আমি মনে করি ইতিবাচক। অভিমানটা নাই বলে তখন প্রেমে যখন প্রত্যাখ্যাত হওয়ার পরে সে মনে করে যে আমি যখন পাইনি তাকে, তখন আমি তাকে শেষ করে দিব। অভিমান হয়তো সে গুটিয়ে থাকতো। অভিমান না রাগ? না, ওটা অভিমান আর রাগ তো আলাদা। এবং আমি জানি না, রাগ তো আক্রোশে যায়, রাগ অনুরাগ এক জিনিস না অবশ্য। যে অ্যাসিড ছুঁড়ে মারার ব্যাপারটা, তো অভিমান থাকলে অ্যাসিড ছুটতো না, আক্রোশ থেকে অ্যাসিড ছুঁড়ে। আক্রোশ আর অভিমানের মধ্যে তফাৎ আছে। অবশ্যই অনেক। অভিমান থেকে সে গুটিয়ে নেয়, বা অধিকার আছে। তুমি আমাকে বুঝলে না, হ্যাঁ, তোমার জন্য আমি এত কিছু করলাম, তুমি আমাকে বুঝলে না, দুঃখবোধ হয়তো অভিমান থেকে। ওই এডওয়ার্ড হিথের মতো মানুষ বা এরকম আরো অনেকে আছে, অভিমান থেকে প্রেমিকা তাকে ফিরিয়ে দিয়েছে, সে বিয়ে করেনি আর সারা জীবন। অনেক সফল মানুষ হয়েছে কিন্তু বিয়ে করেনি। হ্যাঁ, তো তারা তো অন্য কেউ চিন্তা করেনি, তাকে পৃথিবীতে সরিয়ে দেওয়ার চিন্তা করেনি, তাই না? তো অভিমান নিজে সরে এসছে, তার জীবন থেকে সরে এসছে। হ্যাঁ, বা তার জন্য শুভকামনা রেখে সরে এসছে, দূর থেকে তাকে দেখেছে। কিন্তু ওই অভিমানটা আমি সবসময় সব ক্ষেত্রে সেটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইতিবাচক মনে করি। তা আমাদের সেই জায়গা থেকে মানে আমাদের সমাজে কি অভিমানী মানুষ আছেন? রবীন্দ্রনাথের একটা গান আছে, আমরা অভিমানের বদলে আজ নেব তোমার মালা। ওইটা সেটা হচ্ছে তিনি অভিমানের বদলে তো পরে এক বিজয় মাল্য বা অন্য কোনো মাল্য তিনি অন্য মাল্য পাবেন। এখন এই আশা নিয়ে এখন বোধহয় মানুষ থাকতে চায় না। নগদ যা পাবো, এটা যদি না হয় তাহলে আমি অন্য জায়গায় যাবো। হ্যাঁ, তো সেটা এখন অভিমানী মানুষ আছে, নিশ্চয়ই আছে, না কি করে বলি। আমি তো নিজেই দাবি করি যে আমি নিজে একজন অভিমানী মানুষ। সেই সংখ্যাটা কেন অভিমানী, মানে অভিমান না করে অনেকে কি আপোষ করে ফেলেন, অভিমান করে না, যে অভিমান করতে জানে, যে অভিমান করতে, এটা ভালো কথা বলেছেন, যে অভিমান করতে জানে, হ্যাঁ, সে হয়তো করবে না। হ্যাঁ, কিন্তু অনেকে অভিমান ব্যাপারটা বোঝে না। আমার একটা কথা আছে নাকি, বাংলা ভাষায় অভিমান শব্দটা আছে, আমি ইংরেজি ভাষায় অভিমানের কোনো শব্দ পাইনি, সমর্থ শব্দ পাইনি। এখন অন্য ভাষায় আছে কিনা আমি জানি না, হয়তো অভিমান নিশ্চয়ই করে, অন্য দেশেও করে, অন্য ভাষায়ও করে। অন্য ভাষায় হয়তো কাছাকাছি শব্দ আছে, ইংরেজি ভাষায় হয়তো নাই। হ্যাঁ, কিন্তু অভিমান তো নিশ্চয়ই তারাও করে। কিন্তু অভিমান ব্যাপারটা সবাই বোধহয় বোঝেও না আসলে। যেমন প্রেম, হ্যাঁ, প্রেম তো আপনি ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবেন না কোনটা প্রেম, খুব মুশকিলের বিষয়। এরকম অভিমানটাও ওরকমই ব্যাপার। এখন যে বোঝান যে প্রেম মানে কি, যেটা পরিণতি লাভ করছে বিবাহে, তাহলে প্রেমের ব্যাখ্যা হবে না। এখন অভিমানের তো সেরকম কোনো পরিণতি কি আত্মহত্যায় তা তো না। তবে আপনি আক্রোশ বলতে পারেন, যে সে অভিমানের পরিণতি ভালোবাসা হতে পারে, মানে কারো প্রতি অভিমান করে আপনি তাকে ভালোবেসেই গেলেন কিন্তু সে হয়তো জানে না। হ্যাঁ, সেটাই হয়, সেটাই হতে পারে, সেটা হয়, সেটা হয়েছে। ইতিবাচক পরিণতি ইতিহাসে এরকম অনেক দৃষ্টান্ত আছে। হ্যাঁ, সাহিত্যে আছে, শিল্পে আছে, তাই না, ইতিহাসেও আছে। ভালোবাসা, মা তার সন্তানকে ভালোবাসে, সব মাই ভালোবাসে, আমরা জানি। সন্তানও মাকে ভালোবাসে, কম বেশি বাসে। এখন সেই ভালোবাসাটাকে আমি কিভাবে দেখব, যে মা তার সন্তানকে ভালোবাসে এবং সন্তানের ভালোবাসতে গিয়ে অনেক সময় সতীনের সন্তানকে সে হত্যা করতেও পারে, বিষ প্রয়োগও পারে, সতীনকে সরিয়ে দিতেও পারে। স্বামীকে সে ভালোবাসে, প্রেমিককে ভালোবাসে। আপনি এই ভালোবাসাকে ভালোবাসা বলবো কিনা? যেমন সন্তানকে ভালোবাসার ব্যাপারে একটা কথা, অপত্য স্নেহ একটা শব্দ যে আছে। এখন একটা যে ভালোবাসা, যেটা বলো যে অনুরাগ, বা যে ভালোবাসাটা মানুষ
ভেতর থেকে সঞ্চয় করে দীর্ঘদিনে দেখার শোনার মধ্যে দিয়ে তৈরি হয়, সেটা হলো অন্যরকম ব্যাপার। যেমন আমি আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি এই দেশকে, এটা আমার দেশ এক ধরনের দেশপ্রেম আছে। আমি যদি আমেরিকায় জন্মগ্রহণ করতাম আমি আমেরিকাকে ভালোবাসতাম, আমি নাইজেরিয়া জন্মগ্রহণ করলে ওইটা নাইজেরিয়াকে ভালোবাসতাম, সেটা আমার এক ধরনের ভালোবাসা। একটা হলো যে দেশের জন্য আমি দেশকে আমি ভালোবাসি, কতটা ভালোবাসি। একটা কথা আছে যে দেশ, তুমি দেশপ্রেমিক কিনা এটা প্রমাণ যে তুমি কি 99% ভালোবাসো, তাহলে তুমি দেশপ্রেমিক না, 100% ভালোবাসো কিনা, দেশের জন্য আমি প্রাণ দিতে পারি কিনা। তো যেটা যেই ভালোবাসার জন্য, এটা খুব চরম কথা যদিও আমি বিশ্বাস করি কথা, যে ভালোবাসার জন্য মানুষ প্রাণ দিতে পারে, দ্বিধা থাকবে না, লোকলজ্জা, আমি ব্যক্তিপ্রেমের কথা বলছি, লোকলজ্জা, অপবাদ, গঞ্জনা কোনো কিছুকেই সে পরোয়া করবে না, সেটাকে আমরা প্রেম বলি। এবং এই প্রেমের কথাই আমরা যুগে যুগে সাহিত্যে শিল্পে থাকে। যদি আমরা জীবনে ব্যাপারটা খুব পছন্দ করি না, অন্যের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে বিশ্বাস করলেও অন্যের ক্ষেত্রে মানতে পারি না, ঘটনা ঘটে, কিন্তু এগুলোকে কিন্তু সবসময় সাহিত্য শিল্পের মধ্যে দিয়ে দর্শনে এটাকে গৌরবান্বিত করা হয়েছে। এখন দেশের ব্যাপারে যেমন, এখন দেশকে ভালোবাসি আমি, কিন্তু দেশে কি ভালোবাসি, দেশের ভালোবাসা কি এই যে আমার দেশ তো কোনো ক্ষেত্রে অন্যায় করতে পারে, অন্য দেশকে আক্রমণ করতে পারে, অন্য দেশের প্রতি অন্যায় আচরণ করতে পারে। দেশপ্রেম বিষয়ে আমার দায়িত্ব, বা আমার দেশের মানে দেশের রাষ্ট্র আমার দেশের কোনো জনগোষ্ঠীর প্রতি অন্যায় করতে পারে। 71 সালে পাকিস্তানের মানুষ আমাদের এই গণহত্যার খুব অল্প সংখ্যক বাদে কেউ নিন্দা সমালোচনা করেনি, প্রতিবাদ করেনি, কারণ তারা মনে করছে পাকিস্তান রাষ্ট্রের নাগরিক হিসাবে তার দায়িত্ব হলো সরকারি আচরণটাকে সমর্থন করা। এবং পাকিস্তান সরকার কি করছে, দেশের সংহতির জন্য করছে। তো ওই দেশপ্রেমটাকে কি আমি শ্রদ্ধেয় মনে করবো? তাহলে ভালোবাসার সঙ্গেও এই দেশপ্রেম যদি বলি, নৈতিকতার ব্যাপার জড়িত আছে, যুক্ত বিচারের ব্যাপার জড়িত আছে। একটা ইংরেজিতে কথা আছে, রাইট অর রং, দিস ইজ মাই কান্ট্রি। হ্যাঁ, তো আমি সেই দেশপ্রেমেও আমি আস্থা রাখি না, হ্যাঁ, বিশ্বাস করি না যে আমার দেশ যা করছে সেটাই সঠিক। হ্যাঁ, সেটা বা আমার প্রিয়জন, আমার মা যেটা করছে সেটা আমি সমালোচনা করতে পারবো না, কারণ মা তো আমার। তো এটা যদি মাতৃপ্রেম হয় বা মায়ের দিক থেকে হয়, আমার সন্তানের যা হয়, সন্তান প্রেমের জন্য সন্তান অন্যায়টা আমি সমর্থন করব। ভালোবাসার প্রকাশটা অনেক সময় আনুষ্ঠানিক হয় না। হ্যাঁ, একটা ভালোবাসা তো একটা পরিণতি, ভালোবাসার পরিণতি খোঁজে। হ্যাঁ, ভালোবাসার পরিণতি খোঁজে। বিয়ে না হলে ব্যক্তি, যে আমার বারবার ওই প্রসঙ্গে আসে, আমি ওই প্রসঙ্গে উদাহরণটি দিয়ে বলি যে বিয়ে না হলে মনে করছে প্রেমটা ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, তো এটা যেমন ঠিক না, তো সেরকম ভাবে অন্য ভালোবাসার ক্ষেত্রেও সেই একই। ভালোবাসার সঙ্গে স্যার যে দুটো জিনিস শব্দ জড়িত থাকে, কৃত্রিম অকৃত্রিম। কৃত্রিম জিনিস তো সবই কৃত্রিম, মানে সবই, সে ভালোবাসাই হোক আর শত্রুতাই হোক, কৃত্রিম শত্রুতা তো হয় না, কৃত্রিম ভালোবাসাও হয় না, কৃত্রিম বৈরিতাও হয় না। আপনার কাছে মনে হয় যে এখন যে প্রযুক্তি, ফেসবুক, স্ট্যাটাস, টুইটার, এই যে বিষয়গুলো আসলো, সেইখানে ভালোবাসার রাব্যতা কমে গিয়েছে? এটা কেউ কেউ বলে এখন কমেছে, বেড়েছে। এখন আমরা যারা কি বলা যায়, চিঠিপত্রের যুগ থেকে এই যুগে এসেছি, তার তুলনামূলক বিচার হয়তো করতে পারবো বা চেষ্টা করবো। যারা এই যুগেই জন্মগ্রহণ করেছে, জন্মে এগুলো পেয়েছে, তাদেরকে তো ওই এতে নিয়ে যেয়ে কোনো লাভ নাই, মানে তুলনার কোনো সুযোগ নাই। সে গাছের পাতাও লিখবে না, সে চিঠি লিখেও সে পাঠাবে না, তো তার সে তুলনা করার সুযোগ নাই। সব যুগেরই ভালোবাসা, সব যুগের সত্যতা, সব যুগের স্নেহ, সব যুগের মমতা একই রকম, তার বৈশিষ্ট্যটা একই রকম, হয়তো তার প্রকাশের রকম ভেদ থাকতে পারে। এবং সব জায়গায়, সব যে যুগে আপনি যেভাবে বললেন যে কৃত্রিম বা অকৃত্রিম, সেই তফাৎটা বোধহয় সবসময় ছিল। এখন তবে ওই ফেসবুক হওয়ার ফলে যেটা অনেকে বলে, আমি শুনি আর কি, কখনো কখনো মনে হয় যে অনেক ক্ষেত্রে হয় যে অনেক সহজে মানুষ পাওয়া যায় না, ধরা পড়ে যায়, কৃত্রিম হলে ধরা পড়ে যায়। আচ্ছা, এবং আমাদের কিছু ঘনিষ্ঠ লোকজন বলে আর কি, যে একটা মানুষের ভেতরে যে প্রচারের আকাঙ্ক্ষা কত বেশি, হ্যাঁ, বা সে কি তার আসলে চিন্তা ভাবনার মান কত নিচু বা উঁচু, সেটা এখন ফেসবুকে তার স্ট্যাটাস পড়ে, তার ছবি দেওয়ার প্রবণতা দেখে সহজে বোঝা যায়। আমার কাছে মনে হয় কথা কোনো ক্ষেত্রে সত্যি। তো ভালোবাসার ক্ষেত্রে ওরকম, যে আজকে আমি একজনের সঙ্গে যে ভালোবাসাটা খুব প্রচারের একটা বিষয় হয়ে গেছে। হ্যাঁ, প্রচারের বিষয় হয়ে গেছে, সেটাও ঠিক। হ্যাঁ, প্রচারের বিষয় হয়ে গেছে। ভালোবাসার একটা গন্ডগোল কি আছে না, যে কারণে মানে এই সামষ্টিক ভাবে বিষয়টা বোধহয় গন্ডগোলের বিষয়। গন্ডগোলের বিষয়। হ্যাঁ, কারণ আমরা তো এই যে দেশপ্রেম সামাল দিতে পারি না বা গুছাতে পারি না, আমরা দেশপ্রেম ব্যাপার নিয়ে তো বলতে পারি না। আমরা প্রত্যেকে অন্য দেশপ্রেমকে, যেখানে যে সময় আমরা প্রত্যেকে অন্য দেশপ্রেমকে আমি
প্রশ্নের সম্মুখীন করছি, সমালোচনা করছি এবং অন্যের দেশপ্রেমে সন্দেহ করছি। আমি নিজেকে মনে করছি আমি সত্যিকার দেশপ্রেমিক, অন্যজন না। তো এটা যখন আস্তে আস্তে গোলমাল একটা ব্যাপার তো আছে, এটা অন্য ক্ষেত্রেও তাই আছে, ব্যক্তির জীবনেও তাই। ব্যক্তি জীবনে তাই আছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তার মানে হচ্ছে যে তবু শেষ করার আগে বলি যে আমরা যে শুরু করেছিলাম যে আমরা কেমন আছি, তা সেই জায়গাটার উত্তরটা কি আমরা পেলাম কিনা স্যার? এই যে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করছি, এতক্ষণ আলোচনা করলাম, জি। এগুলো আপনি প্রশ্ন না করলে আমি এগুলো হয়তো আমি চিন্তাও করি না। হ্যাঁ, তো আমাদের চিন্তা করার সময়টা, এই শেষ কথাটা এটাই যে এই যে ভালোবাসা কাকে বলে, অভিমানের জীবনে অভিমানের গুরুত্বটা কি, ভালো থাকা, সৎ থাকার প্রয়োজন আছে কিনা, বা সেটা আগে যে মূল্য ছিল এখন আছে কিনা, এইসব নিয়ে চিন্তা ভাবনা করাটা এখন মোটামুটি আমরা চিন্তা করার সময় পাই না, চিন্তা করি না। কিন্তু তার প্রয়োজনীয়তা রয়েছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংগ্রামের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংগ্রাম। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।